সকালে বাড়ি কারো সঙ্গে খাবার না খেলেও দুপুরে খাবার ডাইনিং টেবিলে বসেই খেতে হয়েছে সারাইরাকে। জাওয়াদের বাম পাশের চেয়ারে বসেই খেয়েছে সে। খাবার সময় বারবার গলায় খাবার আটকে যাচ্ছিল, তার দম বন্ধ লাগছিল। ইচ্ছে করেছিল সব ছুঁড়ে ফেলে বাড়ি থেকে বেরিয়ে যেতে। এখন বিকেল 5টার উপর বেজে গেছে। সারাইরাকে সাজানো হচ্ছে এখন। সাজাচ্ছে জাওয়াদের মামাতো বোন। সারাইরা পুতুলের মতো বসে আছে, সব অনুভূতি চেপে রেখেছে নিজের ভেতর। ভারী মেকআপ, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে ডার্ক লিপস্টিক। আয়নায় নিজের প্রতিবিলম্বিত দিকে তাকিয়ে আছে সারাইরা। এই অপরূপ রূপে আড়ালে সারাইরার ভেতরে অনুভূতিগুলো এখন সম্পূর্ণ ভোতা নিষ্প্রাণ। নিজের এই সাজগোজ, মানুষের আনারগোল সবকিছুই তার কাছে এক প্রহসন মনে হচ্ছে। ননদের প্রশংসা শুনেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। জাওয়াদের ভাবি গলা খেকারি শুনে দরজার দিকে তাকালো সবাই। হুইল চেয়ারে বসে আছে সে, সব সময়ের মতোই পরনে কালো ট্রাউজার আর টি শার্ট। চুলগুলো আগের মতোই যত্ন নিয়ে আঁচড়ানো, মুখে সেই পরিচিত গম্ভীর্য। রুমে ঢুকেই জাওয়াদের চোখ জোড়া স্থির হলো সারাইরার উপর। মুহূর্তে যেন থমকে গেল সে। মাত্র কয়েক সেকেন্ড গাঢ় খয়েরি রঙের জামদানি পরন এই রূপবতী রমণীকে দেখে জাওয়াদের বুকের ভেতর যেন তোলপাড় শুরু হলো। তার ভেতরে এই মারাত্মক ওলটপালট, এই তীব্র প্রতিক্রিয়া বাইরে কেউ টের পেল না বোধহয়। জাওয়াত নিজের দৃষ্টির ওপর জোরপূর্ণ নিয়ন্ত্রণ এনে নিজেকে সামলে নিল। সারাইরার দিকে আর দ্বিতীয়বার তাকালো না। হুইল চেয়ারে ঘুরিয়ে চলে গেল ওয়ারড্রোবের সামনে। জাওয়াদের দৃষ্টি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। কেউ বুঝতে পারেনি সেই কয়েক সেকেন্ডে তার চোখে কি ছিল, কিন্তু সারাইরা ও কয়েক সেকেন্ডের চাহনিতে সারাইরার বুকে কাঁপন উঠে গেল। জাওয়াত রুমে চলে আসায় সবাই সুরসুর করে বেরিয়ে গেল রুম থেকে। জাওয়াত হুইল চেয়ারে ঘুরিয়ে ওয়াশরুমে যাওয়ার আগে সারাইরার দিকে না তাকিয়ে কর্কশ গলায় বলল, এমন সংসেজে ঢং করার কি দরকার? কথাটা বলেই জাওয়াত ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। সারাইরা দুই হাতে শাড়ি খামচে ধরল শক্ত করে। রাগে অগ্নিশর্মা হয়ে তাকিয়ে রইল ওয়াশরুমে দরজার দিকে। সে এই সং ইচ্ছে করে সেজেছে। দুপুরে তাকে সাজতে বলা হয়েছিল, সে সাজেনি বলে কথাও শুনেছে। এখন জোর করে সাজালো। আর এই অহংকারী অসভ্য ঠকবাজ লোক কিনা বলছে সে সং সেজে ঢং করেছে। সং না হয় সেজেছে, ঢং কোথায় করলো? সারারা ইচ্ছে করছে নিজের মাথার চুল টুল টেনে ছিঁড়ে ফেলতে। রাগে তার কান্না পেরিয়ে গেল, চোখের পানি জমলো। জোরে জোরে শ্বাস নিতে নিতে বিছানায় এসে বসে পড়ল ধপ করে। জাওয়াত ওয়াশরুম থেকে বেরিয়ে সারাইরার রুমে দেখলো না। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো তার হুইল চেয়ার। চুলগুলো আবার আঁকড়ে নিল। টি শার্ট খোলার সময় কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল। গায়ে পারফিউম দিল, তারপর হুইল চেয়ার নিয়ে ওয়ারড্রোবের কাছে এলো। আবার মেঝেতে পা রেখে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ওয়ারড্রোবে মুখের ভেতরে থেকে একটা সাদা শার্ট বের করলো, তারপর আবার বসে পড়ল হুইল চেয়ারে। অন্য দিনের তুলনায় আজ সে ব্যতিক্রম কালারের শার্ট পরে। তার বেশিরভাগ শার্ট, টি শার্ট আর প্যান্ট কালো রঙের। হাতে গোনা কয়েকটা শার্ট আর টি শার্ট আছে যেগুলো সাদা। আজ কালো ফর্মাল প্যান্ট সঙ্গে সাদা ফর্মাল শার্ট পরবে। শার্ট পরে হাতা কনুই পর্যন্ত গুটিয়ে নিল, আবার উঠে দাঁড়িয়ে ইং করলো শার্ট। পুনরায় সে বসে পড়লো, তারপর ঘড়ি পড়লো হাতে। সানগ্লাস পরার প্রয়োজন বোধ করলো না। পুরোপুরি তৈরি হয়ে আয়নার দিকে তাকালো জাওয়াত। সে কতদিন পর এভাবে তৈরি হয়েছে মনে পড়ছে না। বিয়েতে রাজি ছিল না সে, তাই বিয়ে করতে যাওয়ার সময় ফিটফাট হয়ে যাওয়ার ইচ্ছে তার হয়নি। গোসল করার পর যা পরেছিল সেসব পরেই চলে গিয়েছিল বিয়ে করতে। চুল দাড়িও কাটানো অনেক দিন হলো। জীবনের প্রতি চরম উদাসীনতা তৈরি হয়েছে তার। তার বরাবর মনে হয় 3 বছর আগে ওই অ্যাক্সিডেন্টে সে মরে গেলেও ভালো হতো। এভাবে বেঁচে থাকতে আর ভালো লাগছে না।
নিজের ভালোবাসার মানুষকে সে কোনোদিনও ঘৃণা করতে পারবে না, আবার মেনেও নিতে পারছে না। চোখ জোড়া বন্ধ করে জোরে শ্বাস টেনে নিল জাওয়াত। মনে পড়ল তার আর সারায়ার প্রথম বিয়ের কথা। সেই দিন যখন দাদার মুখে শুনল তার আর সারায়ার বিয়ে হবে, কথাটা শোনার পর তার বুকের ভেতর কি হচ্ছিল সে কাউকে বোঝাতে পারবে না কোনো দিন। সে কোনো কিছু ভাবতে পারছিল না তখন। বারবার শুধু সারাইরা আর নিজেদের পরিবারকে দেখছিল। তারপর যখন সিদ্ধান্ত নিল সেই দিন তাদের বিয়ে হবে, তার হার্টবিট তখন ঝড়ের বেগে ছুটতে শুরু করেছিল। উপরে উপরে সে নিজেকে যতটাই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, সে একমাত্র জানতো তখন তার ভেতরে কি শুরু হয়েছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে এই পুতুলের মতো দেখতে মেয়েটা সত্যি তার বউ হবে। সায়রা ছোট থাকলেও সে তো বড় ছিল। সব রকম অনুভূতি তার মধ্যে জন্ম নিচ্ছিল। সায়রাকে সে চাচাতো বোন হিসেবেই আদর করত, ভালোবাসতো। নিজের আপন চাচাতো বোনের চেয়েও সায়রার প্রতি তার টান ভালোবাসা ছিল অনেক বেশি, সীমাহীন। সায়রা তার বউ হবে এমন চিন্তা ভাবনা সে কোনোদিনও করেনি। তাই হয়তো সেই দিন দুজনের বিয়ের কথা শোনার পর সে অমন হয়ে গিয়েছিল। তাকে যখন জিজ্ঞেস করা হলো সে সায়রাকে বিয়ে করবে কিনা, তখন সে সায়রাকে নিয়েই ভাবছিল। ভাবছিল সায়রার সঙ্গে তার ভবিষ্যৎ। গোসল করতে আসার পর রুমে সে আধা ঘন্টা সময় ধরে শুধু নিচে নেচেছিল সেই খুশিতে আত্মহারা হয়ে। সারারা তার বউ হবে, সারা জীবন তার সঙ্গে থাকবে, তাদের দুজনের সুন্দর একটা ভবিষ্যৎ হবে। গোসল করার পর একদম নতুন একটা পাঞ্জাবি পরে ছিল সে। ছোট দাদার বাড়িতে এসে জামা পরা সায়রাকে দেখে সে সায়রাকে শাড়ি পরতে বলেছিল। সায়রা শাড়ি পরে যখন তার সামনে এলো তখন তার মনে হচ্ছিল সায়রা যেন শাড়ি পরে অনেকটা বড় হয়ে গেছে। সেই দিন সারারাকে শাড়ি পরার অবস্থা দেখে দেখে তার চাচাতো বোনকে দেখার অনুভূতি হয়নি, অনুভূতি হয়েছিল বউকে দেখার। বিয়ের পর থেকে সকালের সামনে যে আর সারারাকে কোলে কাঁধে নিত না, কেন যেন লজ্জা লাগতো তার। সারারাকে একা পেলে মোটেও সে ছাড় দিত না, ঝাপটে ধরতো, নরম তুলতুলে গালের ঠোঁট দাবিয়ে চুমু খেত। আগেও খেত, কিন্তু বিয়ের আগে আর বিয়ের পরে অনুভূতি তার কাছে ছিল সম্পূর্ণ আলাদা। তবে শুধু এতটুকুই, সারারার গালে, মাথায় আর হাতেও শুধু চুমু খেত সে। বিয়ের পরই সারারার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। সে ছোট মানুষ, অত কিছু বুঝতো না নাকি। সে জানতো জাওয়াত ভাইয়া তার বর বড় হলে তারা একসঙ্গে ঘুরবে। সে প্রতিদিন জাওয়াতকে জিজ্ঞেস করতো, ভাইয়া আমি কবে বড় হব, কবে থেকে আমরা একসঙ্গে ঘুমাবো। স্যারেরা বয়স তখন 10 বছর হলেও বুদ্ধির দিক থেকে সে আরো ছোট ছিল। হাইট আর ওয়েট কম ছিল। এ বাড়ি থেকে ও বাড়ি সে নিজে পায়ে হেঁটে যেতে আসতো, চাচা চাইতো না। জাওয়াতকে বলতো কোলে তুলে নয়তো কাঁধে তুলে নিয়ে যেতে, আবার নিয়ে আসতে। জাওয়াত দুষ্টুমি করে রাজি না হলেও স্যারেরা জেদ ধরে দাঁড়িয়ে থাকতো। আগে থেকে সে এমন করতো। যখন আরো ছোট্ট ছিল তখন কোলে না নিলেও তো মাটিতে বসে পড়তো, নয়তো গড়াগড়ি দিত। অনেক সময় পা নয়তো কোমর জড়িয়ে ধরে ঝুলে থাকতো। কি মধুর সময়ই না তখন কেটেছে দুজনের। ছোট্ট ভাইয়ের ডাকে যেন ধ্যান ভাঙলো জাওয়াদের। সে কিছুটা হকচকিয়ে তাকালো জাবিনের দিকে। জাবিন বলল, হয়নি? তোমার হয়েছে, চলো তাহলে, যা আসছি আমি। জীবনে জাবিন বেরিয়ে গেল রুম থেকে। জওয়ান নিজের ফোনটা হাতে নিয়ে বের হলো রুম থেকে। তার হুইল চেয়ার দুটো, একটা সাধারণ হুইল চেয়ার আর একটা ইলেকট্রনিক্স। গতকাল জেদের ঠেলায় সে সাধারণ হুইল চেয়ারে বসে বিয়ে করতে গিয়েছিল। রাত 8টা বাজতেই সারওয়ান শিকদার সারাইরা আর জাওয়াতকে নিয়ে নিজের বাড়ি যেতে চাইলেন। উনি দুই ছেলেকে নিয়ে এই বাড়িতে এসেছে 6টার সময়। খাওয়া দাওয়া হয়ে গেছে সকলে। সারেরা দৃষ্টি নিচের দিকে স্থির রেখে শক্ত কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। সবাই অবাক হলো তার এমন কথায়। জাওয়াত সারু চোখে তাকিয়ে রইল তার নত মুখের দিকে। সারওয়ান শিকদার স্পষ্ট বুঝতে পারছেন মেয়ে তার উপর রেগে তার বাড়ি যেতে চাইছে না। মেয়ে এই রাগ
স্বাভাবিক। তিনি মেয়ের সঙ্গে অন্যায় করেছেন। মেয়ে যেই দিন পুরো সত্যিটা জানতে পারবে সেই দিন হয়তো তার চেহারায় আর দেখতে চাইবে না। তবে সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছেন তিনি। হোসেনের আর স্যারেরার দিকে তাকিয়ে বললেন, যাবি না কেন? স্যারেরা মাথা নিচু করে রেখেই বলল, যাব না। কোথাও যাব না সেটা তো বলবি। আমার ইচ্ছে করছে না তাই আমি যাব না। সবাই তাকিয়ে রইল তার দিকে। সারোয়ার শিকদার বললেন, আজকে গিয়ে তো আবার আগামীকালই চলে আসবি। স্যারেরা এবার মুখ তুলে তাকালো বাবার মুখের দিকে। সে এখন পর্যন্ত বাবার সঙ্গে একটা কথাও বলেনি। সারোয়ার শিকদার যখন এ বাড়িতে এলেন তখন সারাইরা বাবার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। সারোয়ার শিকদার ভালো মন্দ জিজ্ঞেস করলেও সারাইরা উত্তর দেয়নি। তখন সারোয়ার শিকদারের মুখটা কালো হয়ে গিয়েছিল। দুই ভাইয়ের সঙ্গে টুকটাক কথা বলেছে শুধু। সারাইরা জেদ ধরে বলল, আমি আর কোনোদিনও যাব না তোমার বাড়িতে। সামিউল শিকদারের স্ত্রী না হয় বেগম বললেন, বাপের বাড়ি না যাইয়া থাকতে পারবি? খালি খালি জেদ না দেখাইয়া যা, ঘুইরা আয়। থাকতে পারবো না কেন? অবশ্যই পারবো, আমি যাব না ওই বাড়িতে। শেষ পর্যন্ত সারাইরা জেদ টিকলো না। বাবার অসহায় চোখ মুখ আর নিচু মাথা দেখে রাজি হতে হয়েছে তাকে। আর একটা কারণ আছে, গিয়ে তার বইপত্রগুলো নিয়ে আসবে। বাড়িতে পৌঁছানোর পর মায়ের সঙ্গেও কোনো কথা বলল না সারাইরা। ও বাড়িতে যাওয়ার দুই একদিন আত্মীয় ছিল, এ বাড়িতে তাও নেই। জাওয়াতকে নিয়ে নিজের রুমে চলে এলো। ফ্যান চালিয়ে দিয়ে গহনাগুলো খুলে রাখলো। ওয়ারড্রোব থেকে সুতি জামা কাপড় বের করে ওয়াশরুমে প্রবেশ করলো। এই ভারী সারি গহনা পরে থাকতে তার ভালো লাগছে না। চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো জাওয়াত গায়ে শার্ট জুতা মোজা খুলে বসে আছে। সারাইরা বের হতেই তার দিকে তাকিয়ে গুরু গম্ভীর গলায় বলল, আমার টি শার্ট আর ট্রাউজার বের করে দে। সারাইরা হাতের শাড়ি ব্লাউজ রেখে সুটকেস থেকে জাহাজের টি শার্ট আর ট্রাউজার বের করে দিল। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো চুল আঁচড়ানোর জন্য। চুলে ক্লিপ খুলতে খুলতে স্মরণ হলো সেই দিনের কথা, যেই দিন পড়াশোনার জন্য জাওয়াত দেশের বাইরে চলে গেল। সকালের সঙ্গে সেও গিয়েছিল এয়ারপোর্টে। আগের দিন থেকে জাওয়াত মনমরা হয়েছিল। ফ্লাইটের দিন চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বের হলো। গাড়িতে পুনরায় রাস্তা তাকে কোলে নিয়েই বসেছিল। তাকে বরাবর বলেছিল ঠিক মতো পড়াশোনা করতে, ছেলেদের সঙ্গে না মিশতে, কোনো মেয়ে বন্ধুর সঙ্গেও যেন কখনো ঘুরতে না যায়। ইমিগ্রেশনের জন্য জাওয়াত এগোতে সে যখন ছোটাছুটি করে কাঁদছিল জাওয়াতকে আটকানোর জন্য, তখন জাওয়াত ঝাপসা চোখে দূর থেকে তাকিয়েছিল তার দিকে। স্বামী চলে যাচ্ছে এজন্য সে কাঁদেনি সেই দিন। কেঁদেছিল তার ভাই, তার বেস্ট ফ্রেন্ড, তার ছোট্টবেলার সঙ্গী চলে যাচ্ছে বলে। সে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বরাবর বলেছিল, ভাইয়া তুমি যেও না, আব্বা আমাকে ছাড়ো, আমি ভাইয়ার কাছে যাব। সেই দিন তার বাবা তাকে ছাড়েনি, যাওয়া তো ফিরে আসেনি। গাড়িতে বসে কাঁদতে কাঁদতে সে বমি করে দিয়েছিল। বড় ভাই চলে যাওয়ায় জাবিনও অনেক কেঁদেছিল সেই দিন। বাড়ির প্রত্যেকটা মানুষ কেঁদেছিল। সে সেই দিন যদি যা দেশের বাইরে না যেত তবে তাদের দুজনের গল্পটা আজ অন্যরকম হতো। রাতের খাবার খাওয়ার জন্য শেহান ডাকতে এলো দুজনকে। সারাইরা ভাইকে দেখে তাকিয়ে জানালো সে খাবে না, রাতে খেয়েই এসেছে, খিদে পায়নি তার। জাওয়াত গম্ভীর গলায় জানালো সেও খাবে না। সোহান কক্ষ থেকে তার ডাকাডাকি করে চলে গেল দরজার সামনে থেকে। সোহানের বয়স 15, সায়েমের 13। সারাইরা ছোটবেলা যতটা চঞ্চল আর ছটফটে ছিল, তার ছোট ভাই দুটো ঠিক ততটাই শান্ত। দুজন খেতে না যাওয়া রোকেয়া বেগম এসেছে ডাকতে। দুজনের একজনও খাবে না, জোরাজুরি করেও জন্য নিজে যেতে পারেনি। দুজনে একজনও। রাত 11টার পর পর রুম থেকে বেরিয়ে এলো যাওয়া। তার ভালো লাগছে না এ বাড়িতে। ঘুমোয়ও ইচ্ছে করছে না। ড্রয়িং রুমে স্নান হলদে আলো জ্বলছে। 12 খেলা বারান্দা আছে এ বাড়িতে, সেই দিকে এগোলো সে।
বাড়িটা পুরনো এবং বেশ বড়। ছোটবেলায় বেশিরভাগ সময়টা তার এ বাড়িতেই কেটে গেছে। নিজের ছোট্ট ভাই থাকা সত্ত্বেও শুভ্র তুলতুলে পুতুলের মতো মেয়েটাকে টানে সে বারবার ছুটে আসতো। ছোট সারাইরাকে সে ঘন্টার পর ঘন্টা কোলে নিয়ে বসে থাকতো। সারাইরা ঘুমিয়ে গেলেও সে কোল থেকে নামতো না। ঘুমন্ত সারাইরাকে তার কোল থেকে নেওয়ার জন্য জোরাজোরি করলো, সে আরো শক্ত করে চেপে ধরে রাখতো। সারাইরার জন্য কি সে পাগলামিটাই না করতো তখন। আর ওই মেয়ে তাকে ভীষণ ভুল গেল, কিভাবে ঠকালো তাকে। ড্রয়িং রুমে পার করার আগেই দেখা হলো সারোয়ার শিকদারের সঙ্গে। তিনি বড় বারান্দা থেকে আসতে জাওয়াদের ড্রয়িং রুমে দেখে বলেন, ওইদিকে কোথায় যাচ্ছ? জাওয়াদ চুপ করে রইল, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না সে। হুইল চেয়ার নিয়ে আবার এগোতে সজোরে সারোয়ার শিকদার বললেন, জাওয়াদ, না ঘুমিয়ে কোথায় যাচ্ছ? জাওয়াদ থামলো, পিছু না ফিরেই বলল, যেদিকে যাই তাতে আপনার কি? সারোয়ার শিকদারে কিছু বলতে না দিলেও সোয়াল চেয়ার ঘুরিয়ে গুরু গম্ভীর গলায় বলল, এটা সত্য কথা বলুন তো। সারোয়ার শিকদারের বুক ধুরধুর করতে লাগলো। কোন সত্য কথা জানতে চাইবে জাওয়াদ? নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলল, কোন সত্য কথা জানতে চাইছো তুমি? আপনার মেয়ের বয়ফ্রেন্ড কি হয়েছে? সারোয়ার শিকদারের মুখ চুপসে ফ্যাকাশে হয়ে গেল। স্নান আলোয় বিপরীতে থাকা তার মুখে অভিব্যক্তি খুব একটা বুঝতে পারল না জাওয়াদ। দেখো জাওয়াদ, আবার বলল, কথা বলছেন না কেন? কি হয়েছে তার? আপনি আপনার মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে জোর করে যে তাকে আমার হাতে তুলে দিয়েছেন, এটা তো ক্লিয়ার। আপনার মেয়ে এখন ওই ছেলেকে ভালোবাসে। আর কথা বলছেন না কেন? সারোয়ার শিকদার নিজেকে সামলালেন, বলেন, পুরনো দিন কাসুন্দি কেন করছো? ওই সব ভুলে যাও এখন। কেন ভুলবো? আস্তে কথা বলো। কেন বলবো আস্তে? কেনই বা ভুলবো? সই এখানেই ওই ছেলেকে ভালোবাসতে, তাই না? আপনি টাকার জন্য আর আব্বু চাপের ওপর ভালোবাসাকে সারোয়ার শিকদারের মাঝপথে থামিয়ে দিলেন জাওয়াদকে। চলে যাওয়ার জন্য পেছনে ফিরতে দেখলো স্যারেরা দাঁড়িয়ে আছে। মেয়েকে দেখে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল ওনার। শ্বাস নিতে না পেরে ভুলে গেল। স্যারেরা দূর থেকে তাকিয়ে রইল দুজনের দিকে। জাওয়াদের রাগী কর্কশ গলার আওয়াজ সে শুনেছে, তবে জাওয়াদ কি বলেছিল সেটা স্পষ্ট শুনতে পায়নি। ড্রয়িং রুমে আবাসায় হলদে আলো, সারোয়ার শিকদারের ফ্যাকাশে মুখটা তার নজরে এলো না ভেসে। ধীরে পায়ে এগিয়ে এসে সারোয়ার শিকদারের সামনে দাঁড়ালো। সারোয়ার শিকদার চেহারায় নজর এড়ালো না। সে ভ্রু কুঁচকে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? মাঝরাতে এখন দাঁড়িয়ে তোমরা এভাবে কি নিয়ে কথা বলছো? সারোয়ার শিকদারের মেয়ের দিকে থেকে চোখ সরিয়ে নিয়ে শুকনো ঢোক গিলে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করলেন। তারপর মেয়ের দিকে ফিরে স্বাভাবিক গলায় বলার চেষ্টা করলেন, তেমন কিছুই না। তুই না ঘুমিয়ে এত রাত এখানে কেন? সায়ারা বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তার মন বলল বাবা মিথ্যে বলেছে, কিন্তু এই মুহূর্তে আর কথা বাড়াতে ইচ্ছে হলো না তার। জাওয়াদের দিকে তাকিয়ে দেখলো তার চল শক্ত দৃষ্টিতে অদ্ভুত এক অবজ্ঞা আর রাগ। সারা রাত দাঁড়ালো না, ঘুরে রান্নাঘরের দিকে এগোলো ঠান্ডা পানির বোতল আনার জন্য। সারারা চলে যেতেই জাওয়াদ এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না। প্রশ্নের উত্তরও জানার ইচ্ছে হলো না আর। হুইল চেয়ারটা ঘুরিয়ে চললো বড় খোলা বারান্দাটার দিকে। বারান্দার মাঝখানে এসে জাওয়াদ চেয়ারটা থামালো। বাইরের আকাশে তখন মেঘের আনাগোনা। হঠাৎ ঠান্ডা বাতাস এসে লাগছে তার মুখে, কিন্তু ভেতরে আগুন নেভানোর ক্ষমতা এই বাতাসে নেই। সে পকেট থেকে সিগারেট বের করে লাইটটা দিয়ে জ্বালিয়ে নিল। ধোঁয়ায় কুঞ্জলি বাতাসে উড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইল সে। সারাইরা পানির বোতল হাতে রুমে ফিরে এসে দেখলো জাওয়াদ রুমে নেই। ড্রয়িং রুমেও তো জাওয়াদকে দেখলো না। বারান্দার দরজা বন্ধ। জংলি লোকটা গেল কোথায়? যেখানে যাক তাতে তার কি? পানির বোতলটা রেখে দিল সেন্টার টেবিলের উপর। তারপর লাইট নিভিয়ে ডিম লাইট
জ্বালিয়ে শুয়ে পড়ল। গত রাতে না ঘুমানো আর সারাদিনের ক্লান্তির কারণে শোয়ার অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল সারাইরা। জাওয়াত যখন রুমে ফিরল তখন ঘড়ির প্রায় 1টা বেজে গেছে। বাইরে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। বাতাসে থাকতে আর ভালোই লাগছিল, কিন্তু ঘুম পেয়ে যাওয়া চলে এসেছে। দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে সারাইরার শিওরে এসে থামলো। অনেকক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত সারাইরার মুখের দিকে। সারাইরা এক পাশ ফিরেই শুয়ে আছে। ফ্যানের বাতাসে উড়ি উড়ি করেছে কিছু চুল। বাম হাতটা গালের নিচে শোয়ার জন্য হাত বাড়িয়েও ফিরিয়ে আনলো জাওয়াত। সারাইরা আরো কাছে গিয়ে গভীর স্বরে বলল, হেই ভালোবাসা, এভাবে কিভাবে ঠকালি? আমার ভালোবাসা কমতি ছিল কোথায়? নাকি তোর কাছে থেকে দূরে যাওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল? হুট করে চোখ মেলে তাকালো সারাইরা। সারাইরাকে তাকাতে দেখে জাওয়াদের বুকের ভেতর ঢক করে উঠলেও তার চেহারায় প্রকাশ পেল না। কিন্তু সারাইরা ভয় পেয়ে সিটকে দূরে সরে গেল, মৃদু চেঁচিয়ে। বুকে এক অদ্ভুত চেপে অন্য হাতে আঙুল তুলে কর্কশ গলায় বলল, এই, আপনি এখানে কি করছেন? আমার ঘুমের সুযোগ নিয়ে কি করতে চাইছিলেন আপনি? জাওয়াদের চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত পিষে বলল, কি বলতে চাইছিস তুই? তোর ঘুমের সুযোগ নিতে চাইছিলাম আমি। সবাইকে কি নিজের মতো থামালেন কেন? নিজের মতো কি? চরিত্রহীন বলতে চাইছিস? চরিত্রের সমস্যা তো আপনার। একদম ফালতু কথা বলবি না, নয়তো চড়িয়ে দাঁত ফেলে দেব। সারাইরা রাগ বেড়ে গেল আরো। দাঁত কিরমির করে বললেও কি করবে? সাহস থাকলে শুয়ে দেখুন শুধু। জাওয়াত হুইল চেয়ার ছেড়ে বিছানায় বসে পড়লো। হাতে না পারলেও দাঁতে পারে এখন। বহু কষ্টে 2-3 কদম আগাতেও পারে। ডাক্তার বলেছে সে আবার হাঁটতে পারবে। জাওয়াতকে বিছানায় উঠে আসতে দেখে সারাইরা দ্রুত বিছানা ছেড়ে নেমে গেল। তবে জাওয়াত সারাইরাকে কিছু বলল না, তার দিকে আর তাকালো না। গায়ের টি শার্ট খুলে উল্টো ফিরে শুয়ে পড়ল। ফ্যাল ফ্যাল করে জাওয়াতের দিকে তাকিয়ে রইল সারাইরা। কি হলো এটা? সে তো ভেবেছিল জাওয়াত সত্যি সত্যি তাকে মারার জন্য এগোবে বা রুট হয়ে কিছু কথা শুনিয়ে দেবে। রাতে আর কোনো রকম ঝামেলায় জড়ায়নি দুইজন। সারাইরা বিছানাও ঘুমায়নি আর। নিজের রুমে সোফায় শুয়েছিল সে। সকাল 9টা বাজতেই বাড়িতে প্রবেশ করলেন জামশেদ শিকদার। তার সঙ্গে জেসমিনও এসেছেন। এই অসময়ে বড় ভাইকে বাড়িতে দেখে বেশ অবাক হলেন সারোয়ার শিকদার। রোকেয়া বেগম আঁচল টেনে এগিয়ে এলেন সোফার কাছে। দুজনে চিহ্নিত মুখে দেখে জামশেদ শিকদার বললেন, জাওয়াত কল করেছিল ওদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য, তাই এলাম। দুজনে ভীষণ অবাক হলেন। সারোয়ার শিকদার বললেন, এখনই কেন? যাবে তো বিকেলে। আমিও সেটাই বলেছিলাম, কিন্তু জাওয়াদের নাকি ভালো লাগছে না। আর তো মাত্র কিছু ঘন্টা। আমি বরাবর বিকেল পর্যন্ত থাকতে বললেও রাজি হয়নি। অন্যদিন না হয় আবার আসবে। জানিস তো, কথা শোনে না। মুখ দিয়ে একবার যা বলবে তাই করবে। স্বামী ও স্ত্রী দুজন একে অপরের মুখ চাওয়াচাইয়ে করলেন। জাওয়াতকে তো সেভাবে কিছু খাওয়াতেও পারলেন না। গত রাতে সকালে শুধু হালকা নাস্তা করেছেন। জামশেদ শিকদার আবার কিছু বলার জন্য মুখ খুলতেই ড্রয়িং রুমে এলো সারাইরা। শ্বশুরকে দেখে সারাইরার পা দুটো থেমে গেল কিছু দূরত্বে। জামশেদ শিকদার এসেছে জানলে সে এখন রুম থেকেই বের হতো না। ভাবনায় এতই মশগুল ছিল যে আগে সোফার দিকে খেয়ালই করেনি। জামশেদ শিকদার হাসি মুখে বললেন, ব্যাগটা গোছানো শেষ? সাইয়ারার বুঝতে না পেরে তাকিয়ে রইল। কিসের ব্যাগ ট্যাগ গোছাবে? জাওয়াত কোথায়? সাইয়ারা থমকে গলায় বলল, রুমে। তাহলে রেডি হয়ে নাও। কিসের জন্য? কিসের জন্য আবার বাড়িতে যাবে না? গতকাল না বলে বিকেলে যাব। হ্যাঁ বলেছিলাম, কিন্তু জাওয়াত তো এখনই চলে যেতে চাইছে। ও তোমাকে কিছু বলেনি না? আচ্ছা, ওকে ডাকো। সায়ারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চল শক্ত করে রুমের দিকে এগোলো। আবার রুমে এসে জাওয়াতকে পেল না। জাওয়াত ওয়াশরুমে। পুনরায় ড্রয়িং রুমে ফিরে এসে বলল, উনি ওয়াশরুমে।
রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নাও, আমার একটু তাড়া আছে। সায়ারা বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে নিজের রুমের দিকে এগোলো। তারও ভালো লাগছে না এখানে। বাবা মায়ের মুখ দেখলে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। বাবা মা হয়ে তারা সন্তানের সঙ্গে এত বড় অন্যায় কিভাবে করতে পারলো? সব জেনে শুনেও তাকে এমন একটা জীবনের দিকে ঠেলে দিল। যেই জামশেদ শিকদারকে দুই চোখে দেখতে পারতো না, এখন তার সঙ্গে কত সুন্দর করে কথা বলছে। যেই কাকাকে দিনরাত অভিশাপ দিত, তার সঙ্গে কি সুন্দর করে কথা বলল। রাগে রি করে উঠল সায়ারার পুরো শরীর। রুমে এসে প্রথমে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিল, তারপর নিজের সব বই খাতা। সে আর আসবে না এই বাড়িতে, কোনো দিনও না। জাওয়াত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো সায়ারার কিছু খুঁজেছে। ড্রেসিং টেবিলের আশেপাশটা সে খুব ভালোভাবেই খুঁজেছে, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা পাচ্ছে না। সুটকেসের দিকে নজর পড়তে দেখলো সুটকেসের কাছে ছোট্ট চকচকে কিছু একটা পড়ে আছে। ভালোভাবে খেয়াল করতেই জাওয়াদের হার্টবিট বাড়তে লাগলো। যে যা ভাবছে ওটা কি সেটাই। জাওয়াত হুইল চেয়ার নিয়ে এগিয়ে এসে জিনিসটা হাতে তুলে নিল। হাতে নেওয়ার পর কয়েক মুহূর্তের জন্য তার হৃদস্পন্দন থমকে গেল। সে যেন কোনো এক ঘরের মধ্যে চলে গেল মুহূর্তেই। সাইয়ারা ড্রেসিং টেবিলের আশেপাশটা খুব ভালোভাবে খুঁজেও পেল না আংটিটি। এখানেই তো পড়েছিল, কোথায় গেল? কান্না পেয়ে গেল সাইয়ারার। কেন যে তাড়াহুড়া করতে গেল সে? এর আগের বারও গলার চেইন ছিঁড়ে যখন হারিয়ে গিয়েছিল, তখন পুরো দুদিন কেঁদেছিল। দুদিন পরে ড্রয়িং রুমের সোফায় চিপায় পড়েছিল, পেয়েছিল। আংটিটা পরে এক জায়গায় আর চলে যায় আরেক জায়গায়। আজকেও এমনটাই হলো। ফ্লোরে নজর বোলাতে বোলাতে পেছনে ফিরতে দেখলো জাওয়াতকে। আর জাওয়াদের হাতে আংটিটা দেখে তারও হৃদস্পন্দন থমকে গেল। আংটিটা এই জঙ্গলি খটাস লোকের হাতে গেল কিভাবে? সায়ারা এগিয়ে এসে ছো মেরে আংটিটি নিয়ে নিল জাওয়াদের হাত থেকে। হাতটা নিজের পেছনে লুকিয়ে শুকনো মুখে জাওয়াদের গুরু গম্ভীর চেহারা দিকে তাকিয়ে রইল। জাওয়াদও তার মুখের দিকে তাকিয়ে আছে। এই স্বর্ণের আংটিটা বিয়ের পরের দিন জাওয়াদ তাকে এনে দিয়েছিল। আংটিটা যখন ছোট হয়ে গিয়েছিল, তার হাতে আর লাগছিল না, তখন সে চেইনের লকেট বানিয়ে গলায় পরে থাকতো। চেইন ছিঁড়ে হারিয়ে ফেলার পর আবার যখন খুঁজে পেয়েছিল, সেই দিনের পর আর সে এই আংটিটা পরেনি। যত্ন করে রেখে দিয়েছিল এতকাল। আজকে তাড়াহুড়া করে বের করতে গিয়ে হাত ফসকে পড়ে গিয়েছিল। নিজের দেওয়া আংটিটা চিনতে জাওয়াদের বিন্দুমাত্র কষ্ট হয়নি। দূর থেকে দেশে দেখেই সে চিনতে পেরে গিয়েছিল। এটা এখনো যত্ন করে রেখে দিয়েছে সায়ারা। সায়ারা দ্রুত উল্টো ফিরে দাঁড়ালো। আংটিটিকে এই জঙ্গলি খটাস লোকের হাতে গিয়েই পড়তে হলো। খটাস লোকটা যদি বুঝে যায় সে এখনো না কিছুতেই না, সে ভালোবাসে নাকি এই জঙ্গলি লোকটাকে। সে তো তার স্বামীকে ভালোবাসে, যে কিনা এখন আর বেঁচে নেই। হ্যাঁ, বেঁচে নেই। সারারা আবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় দিকে তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। জাওয়াদের দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, আপনার আব্বু এসেছে, ড্রয়িং রুমে বসে আছে, আপনাকে ডাকছে। সায়ারা গম্ভীর কথাগুলো বলার চেষ্টা করলেও জাওয়াত স্পষ্ট বুঝতে পেরেছে সায়ারার কণ্ঠস্বর কম্পন। সায়ারা তার সামনে থেকে পালিয়ে গেল কেন? কি লুকাতে চাইছে সে? জেসমিন রুমের দরজায় দাঁড়িয়ে টোকা দিয়ে বলল, ভাইয়া ভাবি তোমাদের হলো? বড় আব্বু দ্রুত করতে বলেছে। জাওয়াত গম্ভীর গলায় বলল, আসছি। জেসমিন ফিরে গেল। জাওয়াত সারাইরার দিকে তাকিয়ে বলল, আপনি কি একটু ওখান থেকে সরবেন? সরলে চুলগুলো আঁচড়ে নিতাম। সারাইরা ড্রেসিং টেবিলের উপর রাখা বক্সটা নিয়ে সরে গেল দ্রুত। জাওয়াত এগিয়ে এসে চুলগুলো আঁচড়ে ঘড়ি পরে নিল। জুতা জোড়া পরে রুম থেকে বের হতে বলল, দ্রুত রেডি হয়ে ড্রয়িং রুমে আয়। জাওয়াত হুইল চেয়ার নিয়ে চলে গেল। সায়ারার হাতের মুঠোয় থাকা আংটিটার দিকে তাকালো। এই আংটিটিকে সে মৃত আগ মুহূর্ত পর্যন্ত নিজের কাছে রাখবে। সায়ারার বোরকা হিজাব পরে
নিজের রুম থেকে বেরিয়ে এলো যে সে পুরোপুরি পর্দা করে, ব্যাপারটা এমন নয়। তবে বাইরে বের হলে বোরকা হিজাব পরে বের হয় সবসময়। নিয়মিত নামাজ আদায় করারও চেষ্টা করে। সারোয়ার শিকদারের কথা মতো সোহান সারাইরার রুমে এলো সুটকেস নেওয়ার জন্য। দুটো সুটকেস, একটা বড় ব্যাগ দেখে সে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর চোখে পড়লো স্টাডি টেবিলের উপর একটা ছোটখাটো বুক সেলফের দিকে। তার বুঝতে বাকি দুটো ব্যাগ আর সুটকেসে কি রয়েছে। দুটো সুটকেসে টেনে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। তার হাতে দুটো সুটকেস দেখে তিনজন অবাক হয়ে তাকালো সোহানের দিকে। জামশেদ শিকদার বললেন, সুটকেস দুইটা কেন? সোহান সুটকেস দুটো রেখে আবার রুমের দিকে হাঁটা ধরলো। আবারও একটা ব্যাগ আছে। ভীষণ অবাক হলো তিনজন। জামশেদ শিকদার সারাইরার দিকে তাকিয়ে বললেন, এত কি নিয়েছো? সারাইরা নিচের দিকে দৃষ্টিতে রেখে গম্ভীর গলায় বলল, আমার বই খাতা। বই খাতা নিয়ে কি করবে? এবার চোখ তুলে তাকালো সারাইরা। বলল, বই খাতা নিয়ে মানুষ কি করে? নিশ্চয় লেখাপড়া করে। আমিও সেই জন্যই নিচ্ছি। জামশেদ শিকদার কিছু বললেন না আর। সোহান ব্যাগটা নিয়ে আসতেই তিনি উঠে দাঁড়ালেন। ওজনের হালকা সুটকেসে জেসমিনের হাতে ধরিয়ে দিল। ব্যাগ আর অন্য সুটকেসটা নিয়ে হাতে নিল। তারপর সকলে নিয়ে এগোলো দরজার দিকে। জাওয়াদের মাথা ঘুর ঘুর করছে আংটির ব্যাপারটা। বাড়ির গেট থেকে বের হওয়ার সময় স্যারেরা মৃদুস্বরে বাবা মাকে শুধু বলল আসছে। দুই ভাইয়ের দিকে তাকিয়ে তাদের ভালোভাবে পড়াশোনা করতে বলল। বাজে ছেলে পেলেদের সঙ্গে মিশতে নিষেধ করলো। শেষে চলো চলো দুই ভাইকে দেখতে দেখতে এগোলো শ্বশুর বাড়ির দিকে। রোকেয়া বেগম সকলে যখন স্যারেরাকে এটা সেটা খেতে বলেছিল আর তার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করেছিল, তখন স্যারেরা রুক্ষ গলায় বলেছিল তার জন্য যেন আদিক্ষেতা না করে। এসব নাটক তার ভালো লাগছে না। দুটো সুটকেস আর একটা ব্যাগ নিয়ে বাড়িতে প্রবেশ করতে দেখে হেসে হোসেন আর আরা আর জেসমিনের মা উম্মে হাবিবাও অবাক হলেন। স্যারেরা দুজনকে ভালো মন্দ জিজ্ঞেস করেই রুমের দিকে এগিয়ে গেল জাওয়াদের পেছনে পেছনে। জেসমিন সুটকেস দিয়ে ফিরে তাকাতেই হোসনিয়ারা তাকে বললেন, এত কিছু কি আনছে? কাপড় চোপড় আর ভাবির বই খাতা। বই খাতা আছে? কেন? পড়াশোনা করার জন্য। হোসনিয়ারা আর কিছু বললেন না। উম্মে হাবিবা কর্কশ গলায় বললেন, বিয়ের পর আবার কিসের পড়াশোনা? যা করেছে বিয়ের আগেই করেছে, বিয়ের পরে আর কোনো পড়াশোনা প্রয়োজন নেই। জেসমিনের নানি এগিয়ে আসতেই আসতে বললেন, নতুন তাওয়ের বাড়ি যাইয়া কি কি খাইলি? গিয়ে তো ছিলামই অল্প সময়, এর মধ্যে আবার কি কি খাবো? বাড়ি থেকে তো খাইয়ে গিয়েছিলাম, তাই বলে কিছুই খাসনি? খেয়েছি অরেঞ্জ জুস, ফ্রুটো, মিষ্টি, দই, আইসক্রিম। হোসনিয়ারা বললেন, খাসনি? তাও দেখছি অনেক খেয়ে ফেলেছিস। জেসমিন হেসে সিঁড়ির দিকে এগোলো চেঞ্জ করার জন্য। সারাইরা রুম থেকে বের হলো জোহরের নামাজ আদায় করে। খাওয়ার জন্য ডাকছে তাকে সামিউল শিকদার আর জাওয়াদের বাদে বাড়িতে আর কোনো পুরুষ নেই। জাওয়াদ ঘুমাচ্ছে, সে খেতে আসবে না এখন। বাকিদের সঙ্গে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসলো সারাইরা। খাবার বেড়ে দিতে দিতে হোসনিয়ারা থমথমে মুখে বললেন, তুই নাকি বইপত্র নিয়ে এসেছিস? স্যারেরা হাতের গ্লাসটা রেখে বলল, হ্যাঁ। বিয়ের পর পড়াশোনা করার এর কি দরকার? বিয়ে হয়েছে, এখন সংসার করবি। বিয়ে তো আরো 10 বছর আগেই হয়েছে। এতকাল তো পড়াশোনা বাদ দিয়ে সংসার করার কথা বলনি, তবে এখন কেন বলেছেন? তখন তুই ছোট ছিলি। 2 দিনে বড় হয়ে গেলাম। উম্মে হাবিবা বললেন, মুখে মুখে এত তর্ক করছো কেন? তর্ক কোথায় করছি কাকি? আমি তো শুধু উত্তর দিলাম, যখন বিয়ে হয়েছিল তখন না হয় ছোট ছিলাম, এরপর কি বড় হয়নি? আমি বিয়ের পর পড়াশোনা করতে চাইছি বলেই আপনারা নিষেধ করছেন, অথচ আপনাদের ছেলের বউ রেখে যখন অন্য মেয়ের সঙ্গে প্রেম করেছে তখন তাকে নিষেধ করেনি। কেন করেনি?
তখন যখন সবাই চুপচাপ মেনে নিয়েছিলেন, এখনও মেনে নিন। আমি পড়াশোনা করেছি মানে করছেই। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প দুজনে চলবে।